হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে লাইট বা অপটিক্স যে ইউনিট আছে, এই ইউনিটের প্রথম যে চ্যাপ্টার আছে আলোর প্রতিফলন বা রিফ্লেকশন অফ লাইট, এই চ্যাপ্টার স্টার্ট করব এবং আজকে বেসিক কনসেপ্টগুলো আলোচনা করব, মানে প্রথম থেকে একদম বেসিক কনসেপ্টগুলো আলোচনা করব এবং চেষ্টা করব সব থেকে সহজভাবে, মানে এই চ্যাপ্টারটা দেখো লাইট অ্যাকচুয়ালি দেখো অনেক বড় চ্যাপ্টার আছে, সেখানে দেখো মানে একই টাইপের ফর্মুলা একই টাইপের জিনিস আস্তে আস্তে বোরিং লেগে যেতে পারে। তো আমি চেষ্টা করবো, বা কঠিনও লাগে অনেক, যেন অনেক টাফ লাগে যে ব্যাপারটা গুলিয়ে যায় কীভাবে এটা পড়তে হবে, তো অনেক সমস্যা হতে পারে। সেই জন্য আমি চেষ্টা করব সব থেকে সহজভাবে কীভাবে বোঝানো যায় সেইভাবে বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটি তোমরা কোথাও স্কিপ করবে না, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। এখানে প্রত্যেকটা টপিকই খুব গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। ওকে, তো আমরা আলোচনা শুরু করব। তো শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। এই চ্যানেলে ক্লাস 10 to 12 ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি ওয়েস্ট বেঙ্গল যে সিলেবাস আছে, পর্ষদের যে সিলেবাস আছে, সেই সিলেবাস ধরে কমপ্লিট করানো হয়। ওকে, অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখতে পারো। আর তোমাদের আরেকটা রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত আমার দ্বিতীয় চ্যানেল এডু অ্যান্ড কেরিয়ারকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। এডু অ্যান্ড কেরিয়ার চ্যানেলে এডুকেশন পারপাস, জব পারপাস এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ যে গভর্নমেন্ট নিউজগুলো আছে সেগুলো আপলোড করা হয়। লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, তো আমরা প্রথম আলোচনা করো আলোর প্রতিফলন। তো আলোর প্রতিফলন জিনিসটাকে আমরা একদম বেসিক থেকে ক্লাস 10-এ কী পড়েছি সেসব পড়েছি, যেটাগুলো পড়ি সেগুলো মাথায় রেখে আমরা নতুন করে একটা জিনিসকে বোঝার চেষ্টা করব। তো দেখে নাও, যদি কোনো আলো নর্মালি যখন আলো যায় সেইভাবে যাবে, যখনই করে একটা মাধ্যম পড়ে যাবে, যখনই আলো যাওয়ার সময় সামনে করে একটা মাধ্যম পাবে, তখনই আলোর বিভিন্ন রকম পরিবর্তন হবে। কি কি পরিবর্তন হবে সেগুলো আমরা আলোচনা করব। তাহলে ধরো এইটা আছে একটা কাঁচ আছে বা দর্পণ আছে, ধরলাম এই দিকটা পলিশ করা আছে। ওকে, এটা হচ্ছে আমার দর্পণ, সমতল দর্পণই ভাবলাম, সমতল দর্পণ, সমতল দর্পণ বা প্লেন মিরর। ওকে, প্লেন মিরর, প্লেন মিরর বা সমতল দর্পণ আছে। এখানে যদি একটা আলো আপতিত হয়, যদি একটা আলো পড়ে, তাহলে তিনটে ঘটনা ঘটবে। যদি এটা আমি এটা দর্পণ না ধরে যদি একটা মিডিয়াম ধরলাম, ওকে, একটা মাধ্যম ধর, তাহলে ভালোভাবে বোঝানো যাবে ব্যাপারটা। দর্পণটা আমরা নেবো, এটা নিয়ে আলোচনা করব। তার আগে একটা ধরলাম একটা মিডিয়াম আছে, একটা আলাদা রকম মাধ্যম আছে, এটাকে আমি কাঁচ মাধ্যমে ধরলাম। ওকে, যে কোনো একটা মাধ্যম, এটা মাধ্যম 1, মাধ্যম বা মিডিয়াম, মাধ্যম 1, ওকে, মিডিয়াম 1 এক নম্বর মিডিয়াম, এটা হচ্ছে দ্বিতীয় মিডিয়াম। ওকে, এটাও মাধ্যম 2 বা মিডিয়াম 2। ওকে, মিডিয়াম 2। যখনই আলো একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমের মধ্যে আপতিত হবে বা লাগবে, সেখানে যখন দেখো না, এটা হচ্ছে কি দুই মাধ্যমের বিভেদ তল, এই তলটা এই দুটো মাধ্যমকে, এটা 1 নম্বর মাধ্যম, এটা 2 নম্বর মাধ্যম, এই দুটো মাধ্যমকে পার্থক্য করছে কোনটা, এই বিভেদ তলটা। তা যখনই এরকম কেস ঘটবে, যখনই আলো একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে আসবে, তিনটে ঘটনা ঘটবে। একটা হচ্ছে কি, আলো এই মাধ্যমের মধ্যে প্রবেশ করে যাবে এবং সেটা তার দিক পরিবর্তন করবে, যেই দিকে যাওয়ার কথা ছিল সেই দিকে না গিয়ে তার দিক পরিবর্তন করে এইভাবে মাধ্যমের ভিতরে প্রবেশ করে যাবে। আর একটা কেস ঘটতে পারে যে এই মাধ্যমে যে বিভেদ তলে লাগার পর সেখান থেকে আলো প্রতিফলিত হবে। আর একটা কেস ঘটবে, সেটা কি, আলো এই মাধ্যমে শোষিত হবে, অ্যাবজর্ব করবে মাধ্যম, এই মাধ্যমটা ওই আলোকে কিছুটা অ্যাবজর্ব করে নেবে বা শোষণ করে নেবে। তাহলে আলোর কত রকম কেস ঘটছে দেখো, আমি এখানে লিখছি। প্রথম হচ্ছে কি, তাহলে যখনই কোনো আলো কোনো একটা মাধ্যমের মধ্যে আপতিত হবে, সেখানে তিনটে ঘটনা ঘটবে। আরেকবার ভালো করে বলে দিচ্ছি, আর আমরা বেসিক থেকে আলোচনা করব যাতে অপটিক্সের কোনো জায়গাটা টাফ না লাগে, সহজভাবে যাতে বোঝা যায়। ওকে, তাহলে আলো যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে আসে, যখন দুটো মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়, তখন আলোর 3 রকম ঘটনা লক্ষ্য করা যায়। প্রথম হচ্ছে কি, আলোর প্রতিফলন হবে, আলোর প্রতিফলন হবে।
আলোর প্রতিফলন লক্ষ্য করা যাবে। আর কি 2 নম্বর কি আলোর প্রতিসরণ হবে। আর 3 নম্বর কি আলোর শোষণ হবে। ওকে, তার মানে যখনই আলো এই 3টে মাধ্যমে ঘটবে, তাহলে এখানে আমি লিখলাম কি এটা হচ্ছে রিফ্লেকশন হবে, রিফ্লেকশন, রিফ্র্যাকশন হবে, আর একটা কি অ্যাবজর্পশন। বা 3টে ঘটনা ঘটবে যখনই আলো একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমের বিভেদতল, দুটি মাধ্যম বিভেদতলে আপতিত হবে। আলোর কিছু অংশ প্রতিসরণ ঘটে যাবে, মাধ্যমের মধ্যে প্রবেশ করে যাবে দিক পরিবর্তন করে। আর একটা ঘটবে কি মাধ্যম ওই বিভেদতলের মাধ্যমে লাগার পর সেখান থেকে প্রতিফলিত হবে। তাহলে এটা প্রতিফলিত রশ্মি, ফলিত রশ্মি বা রিফ্লেকশন রে। এটা হচ্ছে রিফ্র্যাকশন রে। ওকে, প্রতিসৃত রশ্মি। আর এখানটা হচ্ছে যে শোষণ হচ্ছে বা অ্যাবজর্ব করে নিচ্ছে। ওকে, শোষণ করে নিচ্ছে। তাহলে যখনই আলো কোনো একটা মাধ্যমের মধ্যে পড়বে সেখানে আলোর 3 রকম ঘটনা ঘটবে, শোষণ হবে, প্রতিফলন হবে আর প্রতিসরণ ঘটবে। এই 3টে ঘটবে। আমরা এখানে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি আলোর প্রতিফলন, রিফ্লেকশন অফ লাইট। এইগুলো আমরা পরে আলোচনা করব, এইগুলো পরে আলোচনা করে এখন আলোচনা করব না। তাহলে এই 3টে ঘটনার মধ্যে আমরা প্রথম ঘটনাটা আলোচনা করব, সেটা হচ্ছে কি আলোর প্রতিফলন। প্রতিফলনটা নিয়ে আমরা আলোচনা করব। মেন টপিকটা হচ্ছে আমার এটা প্রতিফলন নিয়ে। যাবতীয় ঘটনা আলোচনা করব সবই প্রতিফলনকে নিয়ে। তা সেইটা আমরা একটু ডিটেলস আলোচনা করব। তা ধরলাম এখানে একটা সমতল দর্পণ আছে, ঠিক আছে। এখানে একটা আলো তির্যকভাবে আপতিত হলো, মানে অ্যাঙ্গেল বরাবর এইভাবে আপতিত হওয়ার পর এবার তির্যকভাবে বেরিয়ে গেল। তাহলে এই যে আলো আসলো আর এটা চলে গেল। এখানে আমি বিন্দুটাকে আমি ও বিন্দু বলছি, ও বিন্দুতে আপতিত। এটা এ, এটা বি। তাহলে এও পথে আসলো, এও পথে এসে আমার দর্পণে পড়লো, সেখান থেকে আবার ও বি পথে বেরিয়ে গেল। তাহলে এইটা আমার কি, এটা হচ্ছে প্লেন মিরর বা সমতল দর্পণ, সমতল দর্পণ। এটা যে কি, এটাকে কি বলা হয়, যে বিন্দুতে আলোটা পড়লো এটাকে বলা হয় কি আপতন বিন্দু, আপতন বিন্দু। ওকে, এটা যে কি আপতিত রশ্মি, আপতিত রশ্মি। ওকে, আপতিত রশ্মি বা একে বলা হয় কি ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট রে। ওকে, ইনসিডেন্ট রে বা আপতিত রশ্মি। এটা যে কি প্রতিফলিত রশ্মি, এখানে লাগলো প্রতিফলিত হয়ে গেল, তাহলে এটা প্রতিফলিত রশ্মি, রিফ্লেকশন রে বা প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। ঠিক আছে, তাহলে এইভাবে কোনো রশ্মি যদি একভাবে আপতিত হয় কোনো একটা দর্পণে পড়ে, সেখান থেকে আলো আসবে, যে আলোটা আসছে সেটাকে বলা হয় ইনসিডেন্ট রে, সে আপতিত রশ্মি বলা হয় এটাকে। আর যখনই যেই বিন্দুতে আমরা রশ্মিটা আপতিত হলো একে বলা হয় কি ইনসিডেন্ট পয়েন্ট। ওকে, ইনসিডেন্ট পয়েন্ট, যেখানে আলোটা পড়লো, এখানে পড়ার পরে এখানে প্রতিফলিত হয়ে গেল, তাহলে এটা প্রতিফলিত রশ্মি বা রিফ্লেকশন রে। ও তাহলে এটা হলো, তাহলে এই দুটো রশ্মির ঠিক এই বরাবর একটা অবিলম্ব টানা হলো, এটা হচ্ছে এন দিলাম। তাহলে ও এন হচ্ছে এই বিভেদ, এই যে তল আছে
এদের মধ্যে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি তাদের মিডল বরাবর একটা লম্ব টানালো, একে বলা হয় কি অভিলম্ব। এটাকে বলা হয় কি অভিলম্ব। ওকে, একে বলা হয় কি অভিলম্ব। তাহলে এই ঘটনাগুলো ঘটে, দেখে নাও। তাহলে ঘটনা ঘটে এইরকমভাবে। আমি শুধু সমতল দর্পণ দেখালাম, সমতল দর্পণ নয় অন্য দর্পণ হতে পারে। তাহলে বাঁকা আছে এরকম টাইপের দর্পণ, এরকম বাঁকা হতেই পারে। তাহলে আলো ধরলাম এখানে পড়লো, এইভাবে ধরলে এখান থেকে চলে গেল, আলো ধরলাম এখানে ধরলাম, এইভাবে পড়লো, আলো এইভাবে বেরিয়ে গেল, তো হতে পারে। তাহলে এখানটাও তো আমার আলোর প্রতিফলন হচ্ছে। এখানে আলো যদি টানি, তাহলে এটা হচ্ছে ধরো এন, এটা ও, এইটা এ, এইটা বি। তাহলে এখানেও কী হচ্ছে, আলোর প্রতিফলন হচ্ছে। সোজা কথা হচ্ছে, যখনই কোনো দর্পণ থাকবে সেই দর্পণের ক্ষেত্রে আলোর প্রতিফলন ঘটবে। ওকে, এবার দেখে নাও, আলোটা এখানে যেইভাবে আপতিত হয়েছে ঠিক সেইভাবে আলোটা বেরিয়ে গেছে। তির্যকভাবে আলো আপতিত হয়েছে, তির্যকভাবে বেরিয়ে গেছে। তাহলে যেইভাবে সমতল দর্পণে যেইভাবে আলো আপতিত হবে সেইভাবে আলোটা প্রতিফলিত হয়ে যাবে। এবার আমি যদি ধরি আলোটা, আমি এখানে দেখাচ্ছি, এই হচ্ছে সমতল দর্পণ আছে, আলোটা ঠিক লম্বভাবে আপতিত হয়েছে, হচ্ছে ওকে। তাহলে আলো যদি লম্বভাবে আপতিত হয়, মানে অবিলম্বের সমান্তরাল, অবিলম্বের সমান্তরাল যদি আলো আপতিত হয়, তাহলে আলো কোন পথে বেরোবে? ভালো করে দেখেন, এর সঙ্গে তুমি তুলনা করো। আলো তির্যকভাবে আপতিত হলে তির্যকভাবে বেরিয়ে যাবে, মানে যেইভাবে আপতিত হবে সেইভাবে বেরিয়ে যাবে। তাহলে আলো লম্বভাবে আপতিত হলে কীভাবে বেরোবে? লম্বভাবে বেরোবে, মানে যেই পথে আপতিত হচ্ছে আলো নির্গমনের সময় ঠিক সেই পথে আপতিত হবে। আচ্ছা, এখানে আর একটা বিষয় দেখে নাও, আমার অবিলম্বের সঙ্গে এই আপতিত রশ্মি বা ইনসিডেন্ট রে যেই কোণ করেছে, যেই অ্যাঙ্গেলটা করছে সেটাকে বলা হয় আই বা ইনসিডেন্ট অ্যাঙ্গেল। একে বলা হয় কি ইনসিডেন্ট অ্যাঙ্গেল। আই ইকুয়াল টু হচ্ছে কি ইনসিডেন্ট অ্যাঙ্গেল বা আপতন কোণ। একে বলা হয় কি আপতন কোণ, আপতন কোণ। ওকে, এটা আপতন কোণ। আর এই অ্যাঙ্গেলটাকে বলা হয় কি আর বা রিফ্লেক্টেড অ্যাঙ্গেল বা ওকে। তাহলে আর হচ্ছে কি রিফ্লেক্টেড অ্যাঙ্গেল বা প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ। ওকে, এটা হচ্ছে আমার প্রতিফলন কোণ। তাহলে এইভাবে যেই কোণে অবিলম্বের সঙ্গে যেই কোণে আলো আপতিত হবে সেটা সেই কোণটাকে বলছে কি, সেটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। আই মানে কি ইনসিডেন্ট অ্যাঙ্গেল বা আপতন কোণ, সেই জন্য আই ফর ইনসিডেন্ট, আই ফর অ্যাঙ্গেল। ওকে, আই ফর এখানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল বা আপতন কোণ, এখানে আর ফর রিফ্লেক্টেড অ্যাঙ্গেল বলা হয়। তাহলে অবিলম্বের সঙ্গে প্রতিফলন রশ্মিটা যেই কোণ উৎপন্ন করে সেটাকে আর বলা হচ্ছে। এখানে দেখে নাও, লম্ব আপতনের ক্ষেত্রে যদি কোনো আলো লম্বভাবে কোনো সমতল দর্পণে আপতিত হয়, সেখানটায় তাহলে আলো কী বল, যেই পথে আপতন করবে সেই পথে প্রতিফলন হবে, যেই পথে আপতন হবে সেই পথেই প্রতিফলন হবে। তাহলে এখানে আই আর আর এর মান কত হবে? তাহলে সেটা কত হবে? দেখো না, আই আর আর দুটোই জিরো, কোনো অ্যাঙ্গেল উৎপন্ন হয় না। তাহলে এখানে বলতে পারি, এখানে তাহলে আমরা এখানে বলতে পারি কি, কোনো রশ্মির লম্ব আপতনে, কোনো রশ্মির সমতল দর্পণে, এখানে লিখে দিই রশ্মির সমতল দর্পণে লম্ব আপতন হলে, লম্বভাবে আপতিত হলে, আপতিত হলে লম্বভাবে আপতিত হলে কী হবে? আপতন কোণ হলে, আপতন কোণ, আপতন কোণ এবং প্রতিফলন কোণ শূন্য হবে, শূন্য হবে। অর্থাৎ আই ইকুয়াল টু আর ইকুয়াল টু 0।
দেখে নাও, যদি আমি অভিলম্ব এইভাবেই টানি তাহলে এখানটা কী হচ্ছে, যেই কোণে পড়ছে সেই কোণে বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে লম্ব বা আপতিত হচ্ছে, লম্ব বা প্রতিফলিত হচ্ছে, তাহলে অভিলম্ব সাপেক্ষে কোণ কী হচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আই আর আর 0। এখানে একটা এমসিকিউ কোশ্চেন আছে যে কোনো রশ্মির লম্ব আপতনের ক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান কত হবে, সেটা ছবিটা আঁকলে তোমার ক্লিয়ার হয়। ছবিটা আঁকলেই তাহলে বুঝতে পারবে কি এখানে আই আর আর 0। ওকে, তাহলে আমি যেইগুলো পড়াচ্ছি এইগুলো ভালো করে নোট ডাউন করবে, এইটাকে একটা পয়েন্টে লিখে রাখবে। আর এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো বিশেষ করে এমসিকিউ কোশ্চেনের জন্য বা শর্ট কোশ্চেন 2 নম্বর কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে এইভাবে এইগুলো মনে রাখবে। ওকে, তো নেক্সট এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি আলোর প্রতিফলনের সূত্র। যেগুলো আলোচনা করবো সেগুলো ভালো করে লিখবে, এইগুলো পড়লেই যথেষ্ট। বিশেষ করে এই চ্যাপ্টারে যেগুলো আমি পড়াচ্ছি সেগুলো খুবই মানে যেগুলো ইম্পর্টেন্ট আছে, বিশেষ করে দেখে বইয়ে দেখবে অনেক কিছু লেখা আছে, সেখান থেকে সামারাইজ করে কোনটা ইম্পর্টেন্ট কোনটা পড়লে মোটামুটি যেগুলো লেখা আছে সেগুলো তোমরা বুঝতে পেরে যাবে, সেই হিসাবে আমি পড়ে দিচ্ছি। সেখানে এগুলো ভালো করে লিখবে আর ভালো করে মনে রাখবে, দেখবে তারপরে বইটা পড়ে দেখবে খুব ইজি লাগবে। বইটা নর্মালি ভিডিও ছাড়া তুমি বইটা পড়তে যাবে, দেখবে অনেক লেখা আছে, তোমার গুলিয়ে যাবে যে কোনটার সঙ্গে কী আমি ম্যাচ করাবো, কোনটা কী বলবো, কোনটাকে পড়তে হবে কোনটাকে পড়তে হবে না। এইটা সব থেকে বড় মানে প্রবলেম হয়ে যায় যে কোনটাকে আমি বেশি গুরুত্ব দেবো কোনটাকে কম গুরুত্ব দেবো, মানে কোনটা ভালো করে পড়বো, এইটা একটা সমস্যা হতে পারে। সেই জন্য যেগুলো আমি এখানে পড়াচ্ছি সেইগুলো ভালো করে পড়ে নাও, ব্যাস অপটিক্সের সমস্ত জিনিস তোমার ক্লিয়ার হয়ে যাবে। বিশেষ করে পরীক্ষায় এর বাইরে আর আসবে না, আমি যেগুলো পড়াচ্ছি সেইগুলো তুমি যদি করে থাকো অপটিক্স থেকে এর বাইরে কিছু আসবে না। তাহলে নেক্সট হেডিং দাও আলোর প্রতিফলন সূত্র। আলোর প্রতিফলনের সূত্র সেটা কি, ছবিটা একবার রেখে দিই আমি। তাহলে আলো এইভাবে তীর্যকভাবে আপতিত হলো, এই পথে বেরিয়ে গেল, এইটা হচ্ছে আমার অভিলম্ব, এটা ও বিন্দু, এটা এন, এটা এ, এটা বি, এটা আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি, এটা আই, এইটা হচ্ছে আমার আর। ওকে, এইগুলো আমি আর লিখছি না, ডিটেলসে আলোচনা করছি না, কারণ করা হয়ে গেছে আমার এখানে। তাহলে এখানে প্রথম সূত্রকে দেখো না, এখানে দুটো সূত্র আছে, প্রতিফলনের দুটো সূত্র আছে, খুব সহজ, একবার পড়বে একদম সহজেই মনে থাকবে, একদম মানে যতদিন তুমি পড়াশোনা করো ততদিন তোমার মনে থাকে, কোনো ভুল আর ব্যাপারটা নেই, এত সহজ সূত্রটা আছে। প্রথম সূত্রটা কি দেখো না, তাহলে আমি ধরলাম একটি M1। ওকে, এটা হচ্ছে মিরর, তাহলে M1 হচ্ছে কি আমার মিরর দর্পণটা, বা M1 হচ্ছে আমার দর্পণ। তাহলে এইটা দেখে না, এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, তাহলে এটা বিভেদ তল হচ্ছে এটা, তাই না? তাহলে এখানে বলতে পারি কি প্রথম সূত্রটা কি দেখো নাও, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি, এবং আপতন বিন্দুতে, এটা কি বিন্দু বলেছিলাম, আপতন বিন্দু, যেখানে আলোটা আপতিত হলো সেটা হচ্ছে আপতন বিন্দু। তাহলে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে আছে, মানে একই তলে অবস্থিত। আমি এটা লিখে দিচ্ছি, প্রথম সূত্রটা কি, আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। তো খুব সহজ ব্যাপার, আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মি এবং আপতন, এবং দিতে পারি এখানটা রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে আছে। খুব সহজ, দেখে নাও, খুব সহজেই তোমার এটা মুখস্থ হয়ে যাবে, বই পড়তেই হবে এটা। আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, মানে একটাই তলে আছে। নেক্সট কি হবে, নেক্সট 2 নম্বরটা আছে কি, আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান হবে। অর্থাৎ অভিলম্ব সাপেক্ষে যে কোণে আলোটা আপতন হবে
ঠিক সেই কোণই আলোটা বেরিয়ে যাবে, মানে অবিলম্ব সাপেক্ষে যতটা বেঁকে থাকবে এদিকে ঠিক প্রতিফলনের সময় ঠিক অবিলম্ব ততটাই বেঁকে যাবে। তাহলে এখানে বলতে পারি কি আপতিত রশ্মির আপতন কোণ সমান প্রতিফলন কোণ। অর্থাৎ আমি বলতে পারি কি I = R। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় সূত্র, আপতন কোণ প্রতিফলন কোণ পরস্পর সমান হবে, এটা লিখে দেবে তোমরা, আপতন কোণ প্রতিফলন কোণ পরস্পর সমান হবে, অর্থাৎ I = R, I আর R পরস্পর সমান হবে। এইটা হচ্ছে প্রতিফলনের সূত্র। দেখুন খুব সহজ ব্যাপার আছে একদম। প্রথমে কী হচ্ছে আপতন রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকবে। দ্বিতীয় নম্বর হচ্ছে কি আপতন কোণ প্রতিফলন কোণ পরস্পর সমান হবে, অর্থাৎ I = R, ব্যাস এইটা হচ্ছে সূত্র। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার আমরা জানবো যে প্রতিফলন কত রকম হতে পারে। প্রতিফলন কত রকম হতে পারে দেখে নাও। প্রতিফলনের প্রকারভেদ, তোমরা এটা হেডিং দিতে পারো প্রতিফলনের প্রকারভেদ। প্রতিফলনের প্রকারভেদ। ওকে, প্রতিফলনের প্রকারভেদ। আলোর প্রতিফলন হিসাবে আলোকে দুই রকমভাবে প্রতিফলন দু রকম হয়। এক হচ্ছে নিয়মিত প্রতিফলন। ওকে, নিয়মিত প্রতিফলন। দ্বিতীয় নম্বর হচ্ছে কি বিক্ষিপ্ত প্রতিফলন। খুব সহজ, একদম খুব সহজ, দেখে নাও তোমরা, এটা কোনো চিন্তার বিষয় নেই, খুব সহজ হয়ে যায়। প্রথমে আমরা নিয়মিত প্রতিফলনটা দেখাবো। নিয়মিত প্রতিফলনটা কি? তাহলে আমরা সমতল দর্পণ আছে, ঠিক আছে, আলো এইভাবে আপতিত হলো, ঠিক আছে, তিনটে আলো এইভাবে সমতল দর্পণে আপতিত হলো। তাহলে এটা আছে A, এটা B, এটা C, A B C তিনটে রশ্মি। প্রতিফলন হওয়ার সময় কী হয়ে যাবে, যেহেতু সমতল দর্পণ হচ্ছে তাহলে আলোটা এইভাবে প্রতিফলন হবে, এখান থেকে আলো এইভাবে প্রতিফলন হবে, এখান থেকে আলো এইভাবে প্রতিফলন হবে। তাহলে এখানে যদি আমি অবিলম্ব টানি তাহলে এর ক্ষেত্রে অবিলম্ব হচ্ছে কি এখান থেকে হবে, এটা হচ্ছে এর অবিলম্ব। নেক্সট দ্বিতীয়টার জন্য এর অবিলম্ব, এটা তৃতীয়টার জন্য এটা অবিলম্ব। তাহলে এটা থেকে আমি N1 N2 N3 বললাম। তাহলে আলো দেখে নাও এই পথে আসছে আর এইভাবে প্রতিফলন হলো, এটা এই পথে আসছে, এটা এই পথে গেল, এটা এই পথে আসছে, এখানে এই পথে গেল। তাহলে দেখে নাও প্রত্যেকটা এই তিনটে আলো এইভাবে আপতন হলো আর এইভাবে বেরিয়ে গেল। এটাকে যদি একটু ব্যাখ্যা করে দেখায় তোমাদের, ছবিটা সুন্দর করে একটু বুঝিয়ে দিই তোমাদের। দুটাকে আলাদা আলাদা করলাম, এখানটায় আলো আপতিত হলো, তাহলে আলো এইভাবে আসছে আর এইভাবে প্রতিফলিত হচ্ছে। তাহলে দেখে নাও ব্যাপারটা কী ঘটলো এখানে। তাহলে এইটাকে আমি দুটোকে ভাগ করে দেখলাম, আপতিত রশ্মি দেখলাম, প্রতিফলিত রশ্মি। তাহলে আলো আসলো এইভাবে সমান্তরালভাবে, দেখে নাও আলো সমান্তরালভাবে আপতিত হলো। আপতন হওয়ার পর যে আলো যে প্রতিফলন ঘটছে সেটা দেখে নাও সমান্তরালভাবে প্রতিফলন ঘটছে। তাহলে আলো আগত সমান্তরাল আলোক রশ্মি দর্পণে প্রতিফলনের পর সমান্তরালভাবে প্রতিফলিত হয়ে যাচ্ছে। তাহলে এই রকম প্রতিফলনকে বলা হয় কি নিয়মিত প্রতিফলন। তাহলে আলোর নিয়মিত প্রতিফলন কোনটা হচ্ছে কি, তাহলে আলো সমান্তরাল আলো রশ্মি আসবে দর্পণে পড়বে, সেখান থেকে প্রতিফলন হওয়ার পর সমান্তরালভাবে আলোকটা বেরিয়ে যাবে, সমান্তরালভাবে বেরিয়ে যাবে। তাহলে আলো যদি এরকম প্রতিফলন হয় এটাকে বলা হয় কি নিয়মিত প্রতিফলন। তাহলে এগুলো হচ্ছে কি আলোর নিয়মিত প্রতিফলন। ওকে, তার অপোজিট বিক্ষিপ্ত প্রতিফলনটা কি দেখো, এখানে সমতল দর্পণ নিচ্ছি, প্লেন মিরর নিচ্ছি। নেক্সট যদি আমি মিররটা এরকম হয়ে যায়, দেখো না
ওকে, তাহলে আলো এইভাবে সমান্তরাল পড়ছে। ওকে, তা সমান্তরাল আলো রশ্মি পড়ার পর যেহেতু এই মিররটা, এটা যে অবশ্যই একটা মিরর হবে এটা। ওকে, এটা যে মিরর, তাহলে এখানে আপতন হওয়ার পর আলোর রশ্মি বিভিন্ন অ্যাঙ্গেলে বেরিয়ে যাবে। এইটাকে এইটা বেরোবে, এইটা এইরকম বেরিয়ে যাবে, এইটা এরকম বেরোবে। ওকে, বা এটাকে আমি এইভাবে দেখাতে পারি, এইভাবে বেরিয়ে যাবে। তাহলে এখানে যদি অবিলম্ব টানি, দেখো না, এখানে যদি আমি অবিলম্ব টানি প্রত্যেকটার ক্ষেত্রে, দ্বিতীয়টা হচ্ছে এটা, তৃতীয়টা হচ্ছে আমার এইটা। তাহলে এখানে যে প্রতিফলন রশ্মিটা হচ্ছে দেখে নাও, এটা এখানে এখানে, তাহলে রশ্মি কি সমান্তরাল, এটা হচ্ছে আমার আপাতত রশ্মি। তাহলে এ বি সি, এটা হচ্ছে ধরলাম এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ। ওকে, বা A1 B1 C1 ধরলাম, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। তাহলে এখানে কি কেসটা ঘটল দেখা যায়। এখানে আমার দর্পণটা কি ছিল, প্লেন মিরর ছিল না, কার্ভ মিরর ছিল, মানে বাঁকা ছিল। তা সেক্ষেত্রে আমি বলতে পারি, তাহলে এরকম ছিল। আমি একটু দুটো অংশ দেখিয়ে দিচ্ছি। তাহলে আলো এইভাবে সমান্তরাল আসলো, এটা যে আলোর আপাতত রশ্মি। প্রতিফলন হওয়ার পর কীভাবে যাচ্ছে, তাহলে একটা রশ্মি এইভাবে গেল, একটা এইভাবে গেল, আর একটা এইভাবে গেল। তাহলে এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এবারে রশ্মিগুলো দেখো সমান্তরালভাবে আপতিত হচ্ছে, কিন্তু যখন প্রতিফলিত হচ্ছে বিক্ষিপ্ত আকারে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে আলোগুলো, দেখো না, চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, একদিকে থাকছে না, সমান্তরালভাবে বেরিয়ে যাচ্ছে না। তা যেহেতু এর প্রতিফলন আলো সমান্তরালভাবে আসছে, কিন্তু প্রতিফলন হওয়ার সময় সেটা সমান্তরাল বেরিয়ে যাচ্ছে না, সেই জন্য এরকম প্রতিফলনকে বলা হয় কি, বিক্ষিপ্ত প্রতিফলন। তাহলে কোনো আলোক রশ্মি, সমান্তরাল আলোক রশ্মি কোনো দর্পণে আপতিত হওয়ার ফল প্রতিফলনের সময় যদি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে বেরিয়ে যায় বা সমান্তরালভাবে যদি প্রতিফলিত না হয়, সেই প্রতিফলনকে বলা হয় কি, বিক্ষিপ্ত প্রতিফলন। আর যদি সমান্তরাল আলোক রশ্মি আপতিত হওয়ার পর সমান্তরালভাবে প্রতিফলিত হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে নিয়মিত প্রতিফলন। তাহলে এই টোটালটা হচ্ছে আমার নিয়মিত প্রতিফলন, আর এইটা টোটালটা হচ্ছে আমার কি, বিক্ষিপ্ত প্রতিফলন। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট এবার আমরা যেটা আলোচনা করেছি যে আলোর প্রতিফলনের ফলে আলোর চ্যুতিটা কতটা ঘটছে সেটা আলোচনা করব। খুব সহজ আছে, দেখো না, আজকে পুরো বেসিকগুলো আলোচনা হচ্ছে। চ্যুতি, ওকে, বা ডেভিয়েশন, চ্যুতি বা ডেভিয়েশন সেটা কি, ধরো আলো, এটা হচ্ছে আমার দর্পণ, তাহলে আলো এইভাবে আপতিত হলো, এইভাবে প্রতিফলিত হলো, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমার আই অ্যাঙ্গেল, এটা হচ্ছে আমার আর অ্যাঙ্গেল। এবার দেখে নাও, যদি এই দর্পণটা না থাকতো তাহলে আলোটা কি পথে যেত, আলো এইভাবে বেরিয়ে যেত। যদি আমার এই দর্পণটা না থাকতো তাহলে আলো ঠিক এই পথে বেরিয়ে যেত। এটাকে আমি এ বিন্দু বললাম, এটাকে ও বললাম, এটাকে বি বললাম, এটা এন, আর এইখানে আমি ধরলাম সি বিন্দু। তার মানে আলো এখানে যদি আমার দর্পণটা না থাকতো, আলো এ ও এবং ও সি পথে, মানে এ ও সি এই পথে আলোটা বেরিয়ে যেত। তাহলে দর্পণের ফলে আলোটা কতটা বেঁকে গেল, ঠিক এতটা। তাহলে এখানে যেহেতু আলোটা এই এতটা অ্যাঙ্গেল বেঁকে গেল, তাহলে আলো যতটুকু অ্যাঙ্গেল বেঁকে গেল এখানে, সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় চ্যুতি বা ডেভিয়েশন, ডেল্টা। এই অ্যাঙ্গেলটা ডেল্টা বলা হয়, ওকে, ডেভিয়েশন বা চ্যুতি। ওকে, তাহলে আলোর চ্যুতি কি, আলো দর্পণ না থাকলে, কোনো মাধ্যম না থাকলে আলো যেই পথে যেত, দর্পণ থাকলে আলোটা যতটুকু পথ বেঁকে গেল, যতটুকু অ্যাঙ্গেল বেঁকে গেল, সেই অ্যাঙ্গেলটা বলা হয় চ্যুতি বলা হয়। এবার দেখুন, আমরা জানি কি টোটাল যে অ্যাঙ্গেল, তাহলে চ্যুতিটা কত হচ্ছে, ডেল্টা অ্যাঙ্গেলটা কত হচ্ছে, আমি তাহলে অ্যাঙ্গেলটা পাচ্ছি কত, দেখলাম বিওসি, এই অ্যাঙ্গেলটা চ্যুতি। এবার আমি যদি ধরি এই টোটাল অ্যাঙ্গেলটা কত হবে, টোটাল অ্যাঙ্গেলটা 180, তাহলে আমি বলতে পারি 180 180 ডিগ্রি মাইনাস
এই টোটাল অ্যাঙ্গেলটা দেখে নাও 180, দেখুন ভালো করে দেখুন ছবিটা একটু মানে ভালো করে বুঝে নাও ছবিটা কী আছে। এইটা হচ্ছে আমার ডেল্টা, তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা এওসি অ্যাঙ্গেলটা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ এওসি, সেটা হচ্ছে কি 180 ডিগ্রি, তাই না? এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি হয় তাহলে আমি বলতে পারি বিওসি এই অ্যাঙ্গেলটা সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আই প্লাস আর। দেখুন ভালো করে 180 ডিগ্রি মাইনাস এই 180 ডিগ্রি থেকে এই দুটো অ্যাঙ্গেল যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা বিওসি পেয়ে যাচ্ছি। তাহলে বা ডেল্টা ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস আই প্লাস আই, যেহেতু প্রতিফলনের সূত্র অনুযায়ী আমরা কি জানি আই ইকুয়াল টু আর, তাহলে এখানে বলতে হয় কি 180 ডিগ্রি মাইনাস 2i, তাহলে এইটা হচ্ছে ডেল্টা চ্যুতি। তাহলে এটা চ্যুতি অ্যাঙ্গেল বের করতে হয়, ছোটোখাটো এমসি কোশ্চেনে দিতেই পারে এটা, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি ডেল্টা ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 2r। ওকে, তাহলে এটা হচ্ছে চ্যুতি। তাহলে দেখে না খুব সহজে আমরা চ্যুতিটাও নির্ণয় করতে পারলাম। তাহলে প্রতিফলন কাকে বলে, প্রতিফলন সূত্র, নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলন, সেগুলো সবই আলোচনা করলাম, আর চ্যুতিটাও আলোচনা করলাম। এবারে প্রতিফলনের কয়েকটা এক্সাম্পল, আমরা কী কী এক্সাম্পল দেখেছি। তাহলে কোথায় কোথায় প্রতিফলন দেখতে হয়, কোনো দর্পণে যদি আলো আসে সেখান থেকে দেখবে আলো প্রতিফলিত হয়, একটা দর্পণে আলোর প্রতিফলন ঘটতে পারে। নেক্সট কি দেখবে, আমরা সবথেকে বড় এক্সাম্পল যেটা বলতে পারি সেটা হচ্ছে কি যে কোনো আমরা যখন বাইরের যে তাকাই যে দিকে তাকাই দেখবে কোনো ফুল বা কোনো পাতা, কোনো ফুলকে আমাদের লাল দেখি, হলুদ দেখি, কোনো পাতাকে সবুজ দেখি, এই কালার দেখতে পাই কী করে, বা কালোকে কালো। আমি যদি বলি এটা কোশ্চেন থেকে ক্লাস 10-এ ছিল, কোনো কালো বস্তুকে কালো দেখি কেন, কোনো সাদা বস্তুকে সাদা দেখি কেন, বা লালকে আমার লাল দেখি কেন? কারণ কি হচ্ছে আলো শুধু সাদা কালার বাদে, আলো হচ্ছে আলোর মধ্যে কি 7টা কালার থাকে, ভালো করে মনে রাখবো, আলোর মধ্যে 7টা কালার থাকে, 7টা বেনি আসহ কলা। তাহলে কোনো লাল ফুলে যখন এই সাদা আলো পড়ে তার মধ্যে লাল আলো আছে, তাহলে ওই লাল ফুলটা সমস্ত সাদা আলোর সমস্ত কালারকে অ্যাবজর্ব করে নেয়, শোষণ করে নেয়, শুধু লাল কালারকে শোষণ করতে পারে না। মানে কোনো বস্তু যেই কালারে তৈরি সেই রং বাদে সমস্ত রঙকে শোষণ করে নেয়। তা লাল ফুলের মধ্যে 7টা আলো যখনই আপতিত হয় সঙ্গে সঙ্গে সেই 6টা আলো শোষণ করে নেয় এবং লাল আলোকে শোষণ করতে পারে না, সেটাকে প্রতিফলন করতে হয়। সেখান থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে, সেই হিসাবে আমরা লাল ফুলকে লাল দেখি। এইভাবে যে কোনো সাদা বস্তুকে সাদা দেখে না, কারণ সাদা বস্তুতে সাদা আলো যখনই পড়ে সে সমস্ত কালারকে প্রতিফলিত করে দেয়, তারপর সেই বস্তুকে সাদা দেখি। কালো দেখি কেন, কালো বস্তুতে কোনো 7টা আলো পড়লে সেই সমস্ত কালারকে শোষণ করে নেয়, কোনো আলো আর প্রতিফলন হয় না, সেই জন্য সেই বস্তুটা আমরা কালো দেখি। এইটা হচ্ছে একটা প্রতিফলনের একটা ভালো উদাহরণ। আর একটা জিনিস দেখবে সেটা হচ্ছে কি যে গোধূলি বা উষা যেটা হয়, গোধূলি কখন হয় দেখবে যে সন্ধ্যের সময় সূর্য যখন ডুবে যায় তার আগেও আমরা সূর্যকে দেখতে পাই। এইটাও হচ্ছে যে আলোর প্রতিফলনের জন্য। সেটা কি করে, যে বায়ুমণ্ডলে দেখবি অসংখ্য ধূলিকণা থাকে, সেই ধূলিকণাতে আলো পড়ে পড়ে কী হচ্ছে বিক্ষিপ্ত হয়ে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে। এবার আমরা তো আর বাঁকা পথ দেখতে পাই না, আমরা সোজা ভেসে দেখতে পাই সূর্য যেন ওখানে আছে, অ্যাকচুয়ালি কিন্তু সূর্য ওখানে নেই, তাহলে এটা আলোর প্রতিফলনের জন্য দেখা যায়। আর একটা ব্যাপার হচ্ছে উষা, যখন সকালের দিকে সূর্য উদিত হয় তার আগেই আমরা উদিত হওয়ার আগে সূর্যকে দেখতে পাই, এইটাও একই আলোর প্রতিফলনের জন্য। তাহলে আলোর প্রতিফলনের জন্য এইগুলো কেসগুলো ঘটে। আর একটা, এটা ক্লাস 10-এর আগে কোশ্চেন আসতো, সিনেমার পর্দা সাদা এবং অমসৃণ করা হয় কেন বা খসখসে করা হয় কেন? দুটো কারণ আছে, দুটো জিনিস দেখে নাও। আগেকার সিনেমার পর আমরা এখন তো সিনেমা দেখা হলে যাওয়া বন্ধ প্রায়, তো সিনেমা যখন আমরা হলে যেতাম বা হলে যারা দেখিছি আমরা, সেখানে যে সিনেমার পর্দা দেখা যায় সাদা করা হয়। সাদা কেন করা হয় দেখে নাও। তাহলে এই হচ্ছে আমার সিনেমার পর্দা, এখানে তুমি আছো আর এখানে তোমার বন্ধু আছে, ওকে, দুজনে মিলে সিনেমা দেখতে গেছো। এখানে প্রজেক্টারের লাইট ফেলা হচ্ছে, মানে সিনেমাটা যে চলছে এখানটায় সেখান থেকে প্রজেক্টারের লাইট ফেলা হচ্ছে সিনেমার পর্দাতে। এবারে যদি এই সিনেমার পর্দাটা মসৃণ করা হতো, মসৃণ মানে হচ্ছে সেটা প্লেন মিরর, তার প্লেন মিররে কোনো সমান্তরাল আলোক রশ্মি যদি আসে, সে আলোটা প্রতিফলন হওয়ার পর সমান্তরালভাবে কী হবে, প্রতিফলিত হবে। তাহলে যখনই কোনো আলো সমান্তরালভাবে এই সিনেমার পর্দার মধ্যে পড়বে, সেখান থেকে আলো সমান্তরালভাবে চলে আসবে। তার মানে সিনেমাটা শুধু তুমি একা দেখতে পাবে, তোমার বন্ধু দেখতে পাবে না।
টিকিট দুজনই কাটবে, একজন দেখতে পাবে একজন দেখতে পাবে, তাহলে এটা হচ্ছে প্রবলেম হয়ে যায় যদি মসৃণ করা হয়। তার মানে যদি আলো সিনেমার পর্দা যদি মসৃণ হয়, সেখানে যখনই এখান থেকে আলো ফেলা হবে, ফেলার পর সেই আলোটা সমান্তরালভাবে প্রতিফলিত হয়ে যাবে, তারপর সবাই দেখতে পাবে না, তাহলে এই একটা সমস্যা। তাহলে কি করা হবে, এটা বিক্ষিপ্ত প্রতিফলন করানো হবে, তা সেই জন্য কি ওটা খসখসে করা হবে। খসখসে কেন করা হয় সিনেমার পর্দা, সেটা হচ্ছে কি খসখসে হলেই বিভিন্ন রকম এরকম উঁচু থাকবে, মানে বক্রাকার হয়ে যাবে একটু, সেখান থেকে আলোর কী হবে, বিক্ষিপ্ত প্রতিফলন হবে। তাহলে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হলে কেমন হবে দেখুন, তাহলে আলো সমান্তরালভাবে আপতিত হবে, কিন্তু সেই আলোটা বিক্ষিপ্ত আকার চারিদিকে ছড়িয়ে পড়বে। তাহলে বিক্ষিপ্ত আকার যখন চারিদিকে ছড়িয়ে পড়বে সবাই দেখতে পাবে, সেই জন্য সিনেমার পর্দাকে খসখসে বা অমসৃণ করা হয়। ওকে, এবার নেক্সট কোয়েশ্চন, সাদা কেন করা হয়? যদি কালো করা হতো কী হতো, যদি কালো সিনেমার পর্দাটা হতো, আলো আপতিত হতো, সমস্ত আলোকে অ্যাবজর্ব করে নিত, কোনো আলো প্রতিফলিত হতো না, মানে আলো পড়ছে পর্দাতে কিন্তু তুমি কিছুই দেখতে পাচ্ছ না, তা সেই কারণে কালো হয় না। সাদা করলে কি হবে, অন্য কালারও হবে না, কারণ সেই কালারটা শোষণ করে নেছে। একমাত্র যদি সাদা করা হয় তার সমস্ত কালারকে সে প্রতিফলন করে দেবে, তার সিনেমা সমস্ত এগুলো দেখতে পরিষ্কার হবে। সেই জন্য সিনেমার পর্দা সাদা করা হয় কারণ হচ্ছে সমস্ত আলো প্রতিফলন করানোর জন্য, আর অমসৃণ করা হয় কারণ বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য, যাতে সবাই দেখতে পায়। ওকে, তো এই কারণে সিনেমার পর্দা সাদা এবং অমসৃণ করানো হয়। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট ভিডিওয়ে আমি তোমাদের সঙ্গে প্রতিবিম্ব কি, কত রকম প্রতিবিম্ব হয়, সৎ প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্ব কি, সেইগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে কেমন লাগলো ভিডিওটা সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার দ্বিতীয় চ্যানেল এডু অ্যান্ড কেরিয়ারকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো দেখাবে নেক্সট ভিডিওই। হ্যাভ এ নাইস ডে।